এটি নিউজ দেখছেন। ইসলামী ব্যাংক হ্যাপেনিং পয়েন্টে আপনাদের সাথে আছি আমি জাকিয়া জাবের। আজ আমরা কথা বলবো মুক্ত গণমাধ্যম নিয়ে। এ বিষয়ে কথা বলতে আমাদের সাথে আজ স্টুডিওতে উপস্থিত হয়েছেন সাজ্জাদ আলম খান তপু, সভাপতি, ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজে। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। জি, মুক্ত গণমাধ্যম নিয়ে আমরা কথা বলবো। একটু বিশ্বব্যাপী প্রসঙ্গ যদি টানি, বিশ্বব্যাপী গণমাধ্যম কিংবা যেসব সংবাদ প্রচার হচ্ছে, আমি যদি সাম্প্রতিক কিছু বিষয়ের কথা বলি, রাশিয়া ইউক্রেন যুদ্ধ কিংবা ফিলিস্তিন ইসরায়েল প্রসঙ্গই হোক, বিশ্বব্যাপী এই যে গণমাধ্যম সেটি আসলে কতটুকু স্বাধীন কিংবা কতটুকু পক্ষপাতহীন সংবাদ আসলে তারা প্রকাশ করতে পারছে বলে আপনি মনে করেন? আমরা তো সবাই জানি যারা সংবাদ মাধ্যমে কাজ করি যে প্রত্যেকটা প্রতিষ্ঠান তার একটি সম্পাদকীয় নীতিতে চলে আর কি। জি, এই যে আমরা যুদ্ধ বিগ্রহের কথা বলি, মানে গাজায় যেভাবে নৃশংসতা চলছে সেরকম ঘটনা প্রবাহের সময় আমাদের ভিতরে কিন্তু অনেক জিজ্ঞাসা তৈরি হয় যে এই সমস্ত আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো কি যথার্থ সংবাদ পরিবেশন করছে, জি, অথবা যুক্তরাষ্ট্রে আমরা দেখলাম যে সেখানকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীরা যেভাবে বিক্ষোভ করেছেন, সেখানকার অধ্যাপক সাহেবরা যেভাবে সংহতি প্রকাশ করেছেন, তাদের উপর যে নির্মম অত্যাচার চলেছে সেগুলোর কি সবগুলো যথার্থ সংবাদ কি আমরা দেখতে পেরেছি? কখনো যারা বিনিয়োগ করেন, বিনিয়োগকারীর দৃষ্টিভঙ্গি, কখনো আসলে জাতপাত, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে আসলে যে সমস্ত পলিসি বা নীতি কাঠামো তৈরি করে সেখান থেকে কিন্তু আমরা মনে করি যে আমাদের প্রত্যাশা অনুযায়ী এই আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো অনেক সময় আমরা দেখি যে আমাদের প্রত্যাশা অনুযায়ী সংবাদ পরিবেশন করছে না আর কি। এর ভিতরে তো গাজা তো অত্যন্ত একটি বড় বিষয় আর কি, যে গাজায় তো আমরা দেখছি যে প্রতিদিনই কিন্তু আসলে এখানকার ভূমি দখলের জন্য ইসরায়েলের যে আগ্রাসী অবস্থান, একের পর এক গণহত্যা চলছে এবং সেই গণহত্যা নিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে মানুষ যখন সোচ্চার হচ্ছে, তাদের সংবাদগুলো যেভাবে মানে খুবই অনেক মানে খ্যাতনামা প্রতিষ্ঠানও কিন্তু সে সমস্ত সংবাদ পরিবেশনে আমি বলবো যে সীমিত বলয়ে আসলে তৎপরতা চালাচ্ছে। আবার একই সঙ্গে আমরা সেই জায়গাগুলো নিয়ে কিন্তু আসলে প্রত্যাশা যখন পূরণ হয় না, তখন কিন্তু আমরা অনেকটা হতাশগ্রস্ত হই, অনেকটা আসলে ক্ষোভ প্রকাশ করে থাকি এবং এই সমস্ত সংবাদ মাধ্যমের গ্রহণযোগ্যতা কিন্তু তখন প্রশ্নবিদ্ধ জায়গাতে চলে যায়। সংবাদ তো মানুষ আসলে জানতে চায় কি ঘটছে না ঘটছে, তিনি জানবেন, শুনবেন, বুঝবেন এবং সেই অনুযায়ী তার মতামত তৈরি করে থাকে সংবাদের যারা ভোক্তা, অর্থাৎ সংবাদ যাদের কাছে আমরা উপস্থাপন করি, তুলে ধরি, সেটি রেডিও হোক, টেলিভিশন হোক, অনলাইন হোক, সব জায়গা বা প্রিন্ট মিডিয়া হোক, সব জায়গাতেই কিন্তু সেই জায়গাটা রয়েছেন। সেই ক্ষেত্রে আমি বলবো যে নিরপেক্ষভাবে কতটুকু উপস্থাপন করা যায়। সংবাদ মাধ্যমের কিন্তু একটা ঐতিহাসিক দায়িত্ব রয়েছে নির্যাতিত মানুষের পক্ষে, পিছিয়ে থাকা মানুষের পক্ষে, মানুষের বাক স্বাধীনতার পক্ষে, মানুষের আবাসভূমি রক্ষার লড়াইয়ের সংগ্রামের সাথে সংগতি প্রকাশ করবার এই ঐতিহাসিক দায়িত্বগুলো কিন্তু সংবাদ মাধ্যমের। সেই জায়গা থেকেই যখন আসলে পিছিয়ে যায়, অর্থাৎ সেই প্রতিষ্ঠানগুলো যখন তাদের সংকুচিত ধারায় প্রবাহিত করে এই সমস্ত সংবাদ, তথ্যপত্রের বিশ্লেষণ, তখনই কিন্তু আসলে নানা পোস্টের জন্ম দিয়ে থাকে আর কি। জি, গণমাধ্যম নিয়ে কথা বলছি, সাংবাদিকতা নিয়ে কথা বলছি, খুব স্বাভাবিকভাবে অপসাংবাদিকতার প্রসঙ্গটিও কিন্তু চলে আসে। বর্তমানে ফেসবুক খুলে আমরা বিভিন্ন ধরনের ফেসবুকের নিউজ চ্যানেল, ইউটিউব খুলে আমরা ইউটিউব ভিত্তিক বিভিন্ন ধরনের নিউজ চ্যানেল, এবং মানুষ বর্তমানে টেলিভিশন দেখা একেবারেই কমিয়ে দিয়েছে। টেলিভিশনের খবর তো তারা দেখেই না। ফেসবুক খুলে এইসব ফেসবুকের যেসব নিউজ চ্যানেল, ইউটিউবের যেসব নিউজ চ্যানেল, তারা সেগুলো মূলত দেখে থাকে এবং এইসব যেসব নিউজ চ্যানেল সেগুলোতে যেমন খুশি তেমন যা খুশি তাই সংবাদ আসলে পরিবেশন হচ্ছে এবং সবাই যেন এক প্রকার সাংবাদিক হয়ে উঠেছে। এটি আসলে মূল যে সাংবাদিকতা সেটির ক্ষেত্রে আসলে কতটুকু হুমকি, কিংবা এই যে সংবাদের ক্ষেত্রে বিশ্বস্ততার যে জায়গা, যে এটা অমুক সংবাদ কিংবা অমুক চ্যানেলের সংবাদ, তার মানে এই সংবাদটি সঠিক, এই যে মানুষের একটা বিশ্বস্ততার জায়গা ছিল, সেটি আসলে কতটুকু আছে বর্তমানে? আপনি কিন্তু যথার্থই বলেছেন যে আসলে মূলধারার সংবাদ মাধ্যমের পরিবেশিত সংবাদকেও তারা আসলে প্রশ্নবিদ্ধ নানাভাবে করে থাকেন। জি, আমি দ্ব্যর্থহীন কণ্ঠে বলি যে সংবাদ মাধ্যমের আসলে নিয়োগকৃত সম্পাদক থাকে না, তারা আসলে সংবাদ মাধ্যম না আসলে। এবং এরা দেখেন যে যখন ইউটিউব চ্যানেলের কথা বলছেন বা ফেসবুকে বলছেন, এরা যে তথ্যপত্রগুলো উপস্থাপন করার চেষ্টা করছে সেগুলো কিন্তু দেখেন, আমরা স্থানীয়ভাবে যদি দেখি যে এই যে সমস্ত টেলিভিশনগুলো বা পত্রিকাগুলো যে সমস্ত কালার বা রঙের ব্যবহার করে অথবা যে সমস্ত কাঠামোর ভিত্তিতে সংবাদগুলো পরিবেশন করে, তারা কিন্তু অনেকটা এটাকে নকল করে, হুবহু নকল করে সেই ধরনের সংবাদ পরিবেশন করবার, মানে সংবাদের
নামে বিভিন্ন তথ্যপত্র উপস্থাপন করার চেষ্টা করছে। একইভাবে যদি আপনি দেখেন পত্রিকাগুলোর ক্ষেত্রেও কিন্তু তাকে বলছেন, কিন্তু তার কিন্তু সেই অধিকারটা নাই। বাংলাদেশের যদি আইনি কাঠামো দেখেন বা বিশ্বব্যাপী আইনি কাঠামোর জায়গাও যদি দেখেন, ইউটিউব চ্যানেলে আপনি আসলে সংবাদ পরিবেশন আপনার করার কি? আপনার তো আসলে সম্পাদিত কোনো সংবাদ মাধ্যম না, আপনার কোনো দায়িত্বও নাই। এই কারণে কিন্তু আমরা দেখি যে অনেক সময় গুজব ডালপালা মেলে, অনেক সময় আমরা দেখি যে মানুষকে বিভ্রান্তিকর তথ্য উপস্থাপনের চেষ্টা করে, অনেক সময় দেখি যে আমরা মানুষের ভিতরে ক্ষোভ সঞ্চার করবার জন্য অপতৎপরতা চালায়, অনেক সময় দেখি যে মানুষকে আসলে হিউমিলেট করার জন্য অর্থাৎ চরিত্র হননের এক ধরনের প্রক্রিয়া তারা শুরু করে, যেগুলো আসলে সুস্থ সুন্দর সমাজ জীবনের জন্য বা রাষ্ট্র বা সরকারের জন্য আসলে অনেক সময় সুখকর অভিজ্ঞতার আসলে জন্ম দিতে পারে না। এই জন্য আমরা মূলত যারা সংবাদ মাধ্যমে কাজ করি অর্থাৎ সম্পাদিত মাধ্যমের প্রতিনিধি হিসাবে কাজ করি বিভিন্ন স্তরে, তাদের পক্ষ থেকেও কিন্তু এই দাবিটি অত্যন্ত জোরালো হয়ে উঠেছে যে এই যে ফেসবুক কেন্দ্রিক যারা তথাকথিত সাংবাদিক পরিচয় দেয় অথবা ইউটিউব চ্যানেলের ভিত্তিতে যারা মানে অনিবন্ধিত অসম্পাদিত মাধ্যমে যারা সাংবাদিককে পরিচয় দেয়, তাদের আসলে লক্ষ্য কি? তাদের লক্ষ্য উদ্দেশ্যটা কিন্তু আসলে খুব একটা ভালো এমনটা বলবো না। ওই যে বলছিলাম যে অপতৎপরতা শুরু করে, চরিত্র হনন করে, বাণিজ্যের এক ধরনের ইল মোটিভও তাদের থাকে। এই যে উদ্দেশ্য প্রণোদিত যে অবস্থান, এইটি যে আসলে প্রযুক্তির ব্যবহার করে মানুষকে যে বিভ্রান্তির বেড়াজালের দিকে ছড়িয়ে দিতে চাচ্ছে, সেগুলোকে আসলে কঠোর হস্তে দমন করা উচিত। কিভাবে দমন করা উচিত? আপনি দেখেন যে একটা টেলিভিশনে বড় ধরনের বিনিয়োগ, একটা পত্রিকায় এক ধরনের বড় বিনিয়োগ, আপনি 200, 500, 1000 বা 2000 টাকার বিনিময়ে একটা ওয়েবসাইট তৈরি করলেন, অথবা ইউটিউব চ্যানেলে রং বা বর্ণ বা কাঠামোর মধ্য দিয়ে আপনি হয়তো এক ধরনের বিভ্রান্তিকর বিশ্লেষণ তৈরি করবার চেষ্টা চালাচ্ছেন, অথবা মানুষকে যদি আপনি অপকৌশলের দৃষ্টি অন্যদিকে প্রবাহিত করতে চাচ্ছেন, অথবা আপনার উৎপাদন বিপণন সরবরাহের জায়গাতে আসলে আপনি একটা বড় বড় পোস্টার তৈরি করে যে যদি মানুষকে যদি আসলে অপকৌশলে সরিয়ে রাখার চেষ্টা করেন, তাহলে আপনার উদ্দেশ্য তো আর মহৎ নয়। এই যে অসৎ উদ্দেশ্য, বিভ্রান্তিকর উদ্দেশ্য, সেগুলোর আসলে সুফল কারা পায়? হয়তো কোনো ব্যক্তি বিশেষ অথবা স্বার্থন্বেষী মহল। সংবাদপত্র কি কাজ করে বা সংবাদ মাধ্যম কি কাজ করে? প্রকৃত তথ্য সংবাদ আকারে মানুষের সামনে তুলে ধরার, তার যৌক্তিক ব্যাখ্যা বিশ্লেষণ, ঘটনার পূর্বাপর হয়তো তুলে ধরার চেষ্টা করে, মানুষের বক্তব্যকে তুলে ধরার চেষ্টা করে, নীতি নির্ধারকদের অবস্থাটাকে তুলে ধরার চেষ্টা করে, পিছিয়ে থাকা মানুষ অথবা দুঃখে কষ্টে থাকা মানুষ, বিপদ আপদের সঙ্গী যারা, তাদের দেখেন সুসংবাদও দিয়ে থাকেন, উন্নয়ন অগ্রগতির চিত্রও দিয়ে থাকেন। এই জায়গাগুলোকে আপনি আসলে খুব স্বল্প বিনিয়োগ করে যখন আপনি এক ধরনের আপনার অসৎ উদ্দেশ্য বা আমি বলবো যে বাণিজ্যিক দৃষ্টিভঙ্গির প্রতিফলন ঘটাতে চেষ্টা করছেন, তখনই কিন্তু আসলে সেটি সমাজের জন্য অথবা সরকারের জন্য, এমনকি রাষ্ট্রের জন্য অনেক সময় কলঙ্কিত জায়গা ক্ষেত্র তৈরি করে দেয়। এইটাকে আসলে নানাভাবেই এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমকে যারা বলে যে সামাজিক যোগাযোগ মাধ্যমের অংশ হিসাবে যারা সাংবাদিকতাকে আসলে একাকার করে দেখার চেষ্টা করছে, তাদেরকে আসলে আইনি কাঠামোর জায়গাতে নিয়ে আসা উচিত। যেমন দেখেন, আমরা জানি যে সরকার আইপিটিভির যে কথা বলে এখন, এই আইপিটিভিতে বারবারই কিন্তু বলা হচ্ছে যে আইপিটিভি কোনো সংবাদ পরিবেশন করবেন না, কিন্তু ফেসবুক বা ইউটিউবে আমরা গেলে দেখব যে আসলে খ্যাতিমান প্রতিষ্ঠানগুলো বা টেলিভিশনের আদলে তারা কিন্তু আসলে সংবাদ প্রেজেন্টেশন করছে, সংবাদ তুলে ধরার চেষ্টা করছে। তার মানে হচ্ছে যে দেশের বিদ্যমান আইনি কাঠামোর প্রতি তারা আসলে বৃদ্ধাঙ্গুলি দেখানোর চেষ্টা করছে। আবার অনেকে হয়তো দেশের বাইরে থেকে দেশের আসলে বিভ্রান্তিকর তথ্য বিশ্লেষণের এক ধরনের উদ্যোগ নিচ্ছেন। এই যে অপসাংবাদিকতা, অপতথ্যের ভিত্তিতে বা অপসাংবাদিকতা অথবা বিভ্রান্তিকর তথ্য যারা দিচ্ছে, এটি কিন্তু আসলে এটার বিরুদ্ধেই কিন্তু আসলে সাংবাদিক হিসাবে আমাদের যেমন এককভাবে লড়াই রয়েছে, প্রাতিষ্ঠানিকভাবে লড়াই করা দরকার, এবং আমরা যারা বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত রয়েছি তাদের লড়াইয়ের জায়গা রয়েছে। সবচেয়ে বড় জায়গাটা হচ্ছে সরকারকে যেমন এই ক্ষেত্রে আইনটা তৈরি করলেই চলবে না, আইনের আসলে সর্বোত্তম যে শাস্তি, সেই শাস্তির ব্যবস্থাটাকে আসলে নিশ্চিত করতে হবে। সমাজে সাংবাদিকতার কাঠামোটাকে যদি আইনি সুরক্ষা না দেওয়া যায়, তাহলে কিন্তু আসলে বিভ্রান্তির বেড়াজাল থেকে আমরা আসলে মুক্ত হতে পারবো না। আমরা আরো কথা বলবো এই বিষয়ে, তার আগে ছোট্ট একটি বিরতি নিয়ে ফিরছে। দর্শক, ইসলামী ব্যাংক হ্যাপেনিং পয়েন্টে পর্যায়ে একটি বিরতি নিচ্ছে, আমাদের সাথেই থাকুন।
এটি নিউজ দেখছেন ইসলামী ব্যাংক হ্যাপেনিং পয়েন্টে আপনাদের সাথে আছি আমি জাকিয়া যাবে। দর্শক, আজ আমরা কথা বলছি মুক্ত গণমাধ্যম নিয়ে এবং এ বিষয়ে কথা বলতে আজ স্টুডিওতে উপস্থিত হয়েছেন সাজ্জাদ আলম খান তপু, সভাপতি ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজে। আমরা বিরতির আগে মুক্ত গণমাধ্যমের বিষয়ে কথা বলছিলাম এবং অপসাংবাদিকতা নিয়ে কথা বলছিলাম। এবার যদি একটু সাম্প্রতিক আরেকটি বিষয়ে আমি আনতে চাই, দেশে কিন্তু তথ্য অধিকার আইন রয়েছে এবং সকলেরই তথ্য প্রাপ্তির যে অধিকার সেটি কিন্তু রয়েছে, কিন্তু কিছুদিন আগে বাংলাদেশ ব্যাংকে কিন্তু সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। তাহলে এই যে দেশে তথ্য অধিকার আইন রয়েছে, সকলের তথ্য প্রাপ্তির অধিকার রয়েছে, গণমাধ্যম কর্মীরা সেটি থেকে আসলে কেন বঞ্চিত হচ্ছেন, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? না, যথার্থই বলেছেন যে আমরা দেখছি যে আমাদের যে বন্ধুরা বাণিজ্য বা অর্থনৈতিক সাংবাদিকতা করে থাকেন তাদের আসলে বাংলাদেশ ব্যাংকে প্রবেশের ক্ষেত্রে নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে, বিধিনিষেধ আরোপ করা হয়েছে। তথ্য অধিকার আইনে যদি আমি কোনো তথ্য পেতে চাই, আমরা দেখছি যে এটি বেশ যথেষ্ট সময় সাপেক্ষ ব্যাপার। জি, আমরা যারা দৈনন্দিন রেডিও, টেলিভিশন, অনলাইনে যে সমস্ত বন্ধুরা সংবাদ পরিবেশন করেন বা সহকর্মীরা সংবাদ পরিবেশন করেন, তাদের কিন্তু এক ধরনের তাড়া থাকে এবং ঘটনা প্রবাহের সাথে সাথে এই সংবাদ পরিবেশন করবার ঐতিহাসিক দায়িত্ব রিপোর্টার ভাইদের প্রতি কিন্তু থাকেন। জি, এই রিপোর্টার ভাই বোনদের ক্ষেত্রে আমরা দেখলাম যে বাংলাদেশ ব্যাংক এক ধরনের বিধিনিষেধ আরোপ করেছে। আজকেও দেখলাম অর্থনৈতিক সাংবাদিকদের যে সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরাম, তার একটি প্রতিবাদ সমাবেশ এবং বাংলাদেশে কার্যরত ক্রিয়াশীল যে সমস্ত সাংবাদিক সংগঠন রয়েছে তাদের সাথে একটি মত বিনিময় করেছে। কিছুক্ষণ আগে আমি সেখানে ছিলাম, সেখান থেকে এখানে এসেছি আর কি। দেখেন, তথ্য পাওয়ার অধিকার এবং সাংবাদিকতা যে স্বীকৃত পেশা, এই পেশায় আমি তো আসলে মানুষের অর্থাৎ কর্মকর্তা, নীতি নির্ধারক এদের কাছে যেতে চাই, সেখান থেকে তথ্য পেতে চাই। বাংলাদেশ ব্যাংক একটি সরকারি প্রতিষ্ঠান, অর্থাৎ একটি গণপ্রতিষ্ঠান। গণপ্রতিষ্ঠান বলেই কিন্তু আসলে তার তথ্য উপাত্ত, পরিসংখ্যান, তাদের কার্যক্রম, তাদের অবস্থান, সেই জায়গাগুলো কিন্তু আসলে মানুষ জানতে চায় আর কি। তাহলে এটাকে নিয়ন্ত্রণ করবার অভিপ্রায় কেন, অভিলাষ কেন আর কি? আমরা জানি যে তথ্যের অবাধ প্রবাহ যদি আপনি আসলে আটকাতে চান, প্রতিরোধ করতে চান, লুকিয়ে রাখতে চান, সংকুচিত করতে চান, তাহলে কিন্তু আসলে গুজবের ডালপালা ছড়িয়ে পড়ে। মানুষ আসলে বিভ্রান্তিকর তথ্যে পড়ে। যারা বাণিজ্য করেন, যারা ব্যবসা করেন, যারা বিনিয়োগ করেন, যারা অর্থনীতি নিয়ে কাজ করেন, অথবা যারা আগামী দিনের যে ধরনের কর্মসূচি নিতে চান, অর্থাৎ অর্থনৈতিক অ্যাক্টিভিটিজের সাথে যুক্ত যান, তারা কিন্তু আসলে তাদের সিদ্ধান্ত গ্রহণের জায়গাটাও কিন্তু আসলে বিভ্রান্তিকর জায়গাতে পড়তে পারেন। তো বাংলাদেশ ব্যাংক নিশ্চয়ই, আমি বলবো আমাদের যে সমস্ত বন্ধুরা বাংলাদেশ ব্যাংকের এই যে স্বেচ্ছাচারীমূলক যে সিদ্ধান্ত, তার প্রতিবাদ জানিয়েছেন এবং দীর্ঘমেয়াদী প্রতিবাদের জায়গাতেও রয়েছেন, তাদেরকে সাধুবাদ জানায়। একই সঙ্গে বলতে চায় যে তথ্যের প্রবাহটাকে আসলে নির্বিঘ্ন করে দিতে হবে, যাতে বাণিজ্য সাংবাদিকতা যারা করেন তারা অন্তত পক্ষে নির্বিঘ্নে বাংলাদেশ ব্যাংকের যারা নীতি নির্ধারক রয়েছেন তাদের সাথে কথা বলা, যোগাযোগের ক্ষেত্রটা তৈরি হতে পারেন। বাংলাদেশ ব্যাংকে আমরা দেখেছি যে অনেক সময় মুখপাত্র, যার কাছে হয়তো সাংবাদিকরা ফোন করে থাকেন, কিন্তু তার পদের কারণে, তার দায়িত্বের কারণে এবং তার যে দায়িত্বপ্রাপ্ত ক্ষমতা, সে কারণে অনেক তথ্য উপাত্ত তিনি যথাসময় সরবরাহ করতে পারেন না, সেটি সময় সাপেক্ষ জায়গায় হয়ে যায়। আমার কাছে মনে হয় যে অন্ততপক্ষে এই যে জিএম লেভেল পর্যন্ত যারা কর্মকর্তা রয়েছেন বাংলাদেশ ব্যাংকে, সেখান থেকে গভর্নর সাহেব পর্যন্ত, সেখানে সাংবাদিকদের অবাধ প্রবেশাধিকার থাকতে হবে, তথ্যের প্রবাহটা থাকতে হবে। সাংবাদিকরা তো আসলে মানুষের কাছে তথ্য পৌঁছে দিতে চায়। বাংলাদেশ ব্যাংক যে সমস্ত উদ্যোগ নিচ্ছেন, অথবা বাংলাদেশ ব্যাংক পিছিয়ে পড়া আর্থিক প্রতিষ্ঠানকে টেনে তুলতে চাচ্ছেন, অথবা বাংলাদেশ ব্যাংক যে সমস্ত কার্যকর ব্যবস্থা গ্রহণ করেন, অথবা অসংখ্য গ্রাহকের আমানত যে সমস্ত প্রতিষ্ঠান আমরা রাখছি, সেগুলোর ভালো মন্দ দিক তুলে ধরেই তো সাংবাদিকদের কাজ। এখানে তো আসলে কোনো পক্ষপাতমূলক তৎপরতা নাই, আমরা তো সেই কাজগুলোই করছি আর কি। সেই কাজগুলো যদি আমাদের করতে বাধাগ্রস্ত করে দেওয়া হয় অথবা মনস্তাত্ত্বিকভাবে চাপ তৈরি করে দেওয়া যায়, তাহলে তো আসলে সাংবাদিকতার ক্ষেত্রটা বেশ জটিল হয়ে যায়, বিড়ম্বনায় পড়তে হয়। মানুষের যে তথ্য প্রাপ্তির যে অধিকার, এটি যেমন আইন আমাকে সুরক্ষা দেয় এবং বাংলাদেশের সংবিধানও কিন্তু আমাকে বলছে যে চিন্তা ও বিবেকের অবারিত স্বাধীনতা দিয়ে আছে, যে তথ্যপত্রের ভিত্তিতে তিনি সিদ্ধান্ত নিতে পারবেন, সেটাকে বাধাগ্রস্ত করাটা আসলে কোনো সুখকর অভিজ্ঞতার আসলে জন্ম দিতে পারে না। তথ্যের অবাধ প্রবাহটা নিশ্চিত করা দরকার। এই ব্যাপারে আমি মূলত মনে করব যে বাংলাদেশ ব্যাংকের যিনি গভর্নর রয়েছেন, তিনি এই ব্যাপারে আসলে 7 দিনের মধ্যেই হয়তো কার্যকরভাবে ফলপ্রসূ আলোচনা করে তথ্যের অবাধ প্রবাহটা তিনি অবশ্যই নিশ্চিত করবেন বলে জোরালো দাবিও জানাচ্ছে। জি, একটু যদি ওয়েজ বোর্ডের বিষয়টা আনি,
পত্রিকার ক্ষেত্রে ওয়েজ বোর্ড আছে, তবে টেলিভিশনের সাংবাদিকদের ক্ষেত্রে আসলে ওয়েজ বোর্ডের বিষয়টি অনেক দিন ধরে ঝুলে আছে। আপনি ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি হিসেবে আছেন। সাংবাদিক যেসব সংগঠনগুলো রয়েছে, আপনারা এ বিষয়ে আসলে কিভাবে কি করছেন? দেখুন, আমাদের যাবিত জীবনের সবচেয়ে অস্বস্তিকর জিনিস হচ্ছে নিত্য পণ্যের দাম। এটা হু হু করে বেড়েই যাচ্ছে। যারা শুনছেন এবং আমরা যারা কথা বলছি, আমাদের দৈনন্দিন জীবনে এটা যে কত বড় অস্বস্তি তৈরি করেছেন সবাই জানি, এটা আর বিস্তারিত বলার দাবি রাখে না। বাংলাদেশে আমরা দেখলাম যে পত্রিকা সংবাদপত্রে ৮ম ওয়েজ বোর্ডটা কার্যকর হলো, ৯ম ওয়েজ বোর্ড একটি ঘোষণা করা হলো, এটি মামলা মোকদ্দমার বেড়াজালে পড়ে প্রকৃত অর্থে এটা কার্যকর হয়নি এখনো আর কি। তো এই যে একটা দীর্ঘ সময় পার হয়ে গেল, আমাদের বেতন কাঠামোর উল্লঙ্ঘন ঘটল না, এখন ১০ম ওয়েজ বোর্ডের আসলে একটি জোরালো দাবি উত্থাপিত হয়েছে। এবং আমরা যারা ট্রেড ইউনিয়ন কর্মী তারা অবশ্যই এই দাবি জোরালোভাবে মনে করি, এবং ইতিমধ্যে আমরা প্রতি বছরই কিন্তু এখন দেখছি যে প্রায় ডবল ডিজিটে বাংলাদেশের মূল্যস্ফীতির হার চলে গেছে, হয়তো আরও বেশি আর কি। আমাদের বাড়ি ভাড়া বেড়েছে, শিক্ষার ব্যয় বেড়েছে, স্বাস্থ্যের ব্যয় বেড়েছে, সেই ১০ম ওয়েজ বোর্ডটা হওয়া দরকার। আনফর্চুনেটলি আমরা ৯০ দশক থেকে বাংলাদেশের সম্প্রচার সাংবাদিকতা শক্তিশালী হচ্ছে, মানুষের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে, এবং এই পেশাতে আমাদের তরুণ ভাই বোনরাও যেমন রয়েছে, আমাদের প্রবীণ ভাই বোনেরাও কিন্তু এই পেশাতে সংযুক্ত রয়েছে। কিন্তু এখানকার একটি ন্যায্য বেতন কাঠামো কিন্তু আসলে আমরা তৈরি করতে পারিনি। বেশ কিছু টেলিভিশনে আমরা দেখি যে গ্রহণযোগ্য বেতন কাঠামো রয়েছে, এবং বেশ কিছু টেলিভিশনে কিন্তু আসলে আমরা বলবো যে বেতন কাঠামোটা নির্ধারণ করা হয়েছে সেটি যথার্থ না, বাজার উপযোগী নয়। আমি আমার ন্যায্য পাওনা পেতে চাই, সেটির একটি আইনি কাঠামো দরকার, অর্থাৎ মিনিমাম ওয়েজের জন্য একটি বোর্ড থাকা দরকার। যেহেতু টেলিভিশনে এটি এখনো তৈরি হয় না, টেলিভিশনের যারা সাংবাদিক এবং অন্যান্য যারা কর্মী রয়েছে তাদের জন্য খুব অতি দ্রুত একটি ওয়েজ বোর্ড তৈরি করা দরকার। কারণ টেলিভিশনের যে স্তরবিন্যাস সেটির সাথে আসলে পত্রিকার স্তরবিন্যাসের জায়গাটা তৈরি হয় না। আবার আইনিভাবে স্বীকৃতি না পাওয়ার কারণেও আমরা যে সমস্ত টেলিভিশনের বেতন কাঠামো দুর্বল বা আনুপাতিক হারে কম, সেই জায়গাগুলোকে কিন্তু আসলে আমরা সেখানে কিন্তু আসলে ন্যায্য সংগ্রাম, বার্গেনিং করেন বা যোগাযোগ করবার ক্ষেত্রে, লড়াই করবার ক্ষেত্রে, প্রত্যাশা মিটানোর ক্ষেত্রে কিন্তু আসলে আমরা সেই ভূমিকা খুব একটা জোরালোভাবে রাখতে চাচ্ছি না। এই জায়গায় আমি মূলত মনে করি যে আমি যদি ন্যায্য পাওনা না পাই, সেই ক্ষেত্রে আসলে সাংবাদিকতার যে গতি প্রবাহের ক্ষেত্রেও কিন্তু আসলে কষ্টকর হয়ে যায়। আমরা তো বিশ্বাসই করি যে মেধাবীরা এই পেশাতে আসবে, শিক্ষিতরা আসবেন, যাদের একাডেমিক ফিটনেস আছে তারাই আসবেন। তাদেরকে যদি আপনাকে আকৃষ্ট করতে হয় তাহলে নিশ্চয়ই একটি ভালো বেতন কাঠামো দরকার। আবার একই সঙ্গে আমার যে আসলে সুরক্ষা দরকার, কীরকম সুরক্ষা দরকার, আর্থিক সুরক্ষার কথা বলি। আমরা আসলে চাই যে এক ধরনের বিমার আওতায় আমাদের কার্যক্রমগুলোকে নিয়ে আসা দরকার। সার্বজনীন পেনশনের যে স্কিম যে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন, সেই ক্ষেত্রে আমরা মূলত মনে করি এইখানকার জন্য কিছুটা কর্পোরেট ইনিশিয়েটিভও দরকার। সেই জায়গাগুলো একটু ম্যাচিং পয়েন্টে নিয়ে যাওয়া দরকার। আমি গ্র্যাচুইটি চাই, আমি আসলে আমার এই ন্যায্য পাওনার জায়গা চাই। আমি তো একটি বয়স উত্তীর্ণ হবার পরে আসলে একটি প্রতিষ্ঠানের কর্মক্ষমতা হারিয়ে ফেলে, এটাই স্বাভাবিক জীবন। সেই সময় আসলে আমার আর্থিক নিরাপত্তার জায়গাটা হচ্ছে চাওয়াটা খুব জরুরি এবং ন্যায়সঙ্গত বিষয়। এবং আমরা কিন্তু দেখি বিশ্বের বিভিন্ন দেশে এই যে সম্প্রচার সাংবাদিক যারা রয়েছে তাদেরও কিন্তু এই সমস্ত সুযোগ সুবিধা, অর্থাৎ বিমা সুবিধা, যেহেতু সার্বজনীন পেনশনের একটা স্কিম তৈরি হচ্ছে সেখানে সম্পৃক্ত হওয়ার সুযোগ সুবিধা, এবং আমাদের যে সমস্ত ভাইরা আসলে প্রিন্ট মিডিয়াতে কাজ করে তাদের মতো আসলে আইনি সুরক্ষার যে সুবিধা, সেই জায়গাগুলোকে নিয়ে আমরা আসলে কাজ করতে চাই। একটি জায়গা কিন্তু আপনি দেখেছেন যে সংবাদ মাধ্যমের জন্য একটি কর্মী আইন অনেক দিন ধরে ঝুলে আছে, যেটাকে গণমাধ্যম কর্মী আইন বলা হতো। সেই জায়গাতে আমরা বলেছি যে আমাদের ট্রেড ইউনিয়নের অধিকার থাকতে হবে, টেলিভিশনের সাংবাদিক ভাই বোনদের জন্য আসলে ন্যায্য পাওনার জন্য একটি ওয়েজ বোর্ডের জায়গাটাকে তৈরি করতে হবে। এবং সর্বোপরি যে আমরা অনেক সময় দেখি যাদের আসলে শক্তি সামর্থ্য রয়েছে, অর্থবিত্তের কাঠামোটা সবল রয়েছে, ইভেন কি এই যে শক্তি স্বার্থ অর্থাৎ ক্ষমতাবান মানুষ অথবা দুর্বৃত্তায়িত যারা মানুষ, তারা আমরা যখন দেখি যে সংবাদপত্রে বা সংবাদ মাধ্যমে সংবাদ পরিবেশন হয়, তারপরে কিন্তু তাদের রক্তচক্ষুর কিন্তু আমাদের মধ্যে পড়তে হয়। সেই জায়গাগুলোতেও কিন্তু আমাদের সুরক্ষার জায়গাটা দরকার। পৃথিবীর বিভিন্ন দেশে সাংবাদিক সুরক্ষার জন্য বেশ কিছু আইন রয়েছে আর কি। বাংলাদেশের বর্তমান বাস্তবতায় আর্থিক, সামাজিক এবং শারীরিক নিরাপত্তা নিশ্চিত করবার জন্য সাংবাদিকদের সুরক্ষারও একটি আইন
হওয়া দরকার এবং সেই দাবি কিন্তু অত্যন্ত জোরালো হয়ে উঠছে ইদানিংকালে। জি, আমরা আমাদের আয়োজনের আজকে আসলে একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আপনি অনেক ধরনের আলোচনাই আমরা করলাম, আরো অনেক ধরনের আলোচনা আসলে করার ছিল, কিন্তু আমাদের আসলে সময় খুবই কম, আমরা সবগুলো বিষয় আসলে আনতে পারিনি। আরেকদিন নিশ্চয়ই আপনার সঙ্গে আবারও আমরা আপনাকে স্টুডিওতে পাবো এবং সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজ আমাদের সাথে যুক্ত হবার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, ইসলামী ব্যাংক হ্যাপেনিং পয়েন্টের আজকের আয়োজন এখনকার মতো এই পর্যন্তই। আজ আমরা কথা বলছিলাম মুক্ত গণমাধ্যম নিয়ে। আমাদের সাথে কথা বলতে আজ এই বিষয়ে স্টুডিওতে উপস্থিত হয়েছিলেন সাজ্জাদ আলম খান তপু, সভাপতি ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজে। অন্য কোনো দিন নিশ্চয়ই আবারও অন্য কোনো বিষয় নিয়ে হাজির হয়ে যাব। সে পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ।